হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর রায় অ্যান্ড মার্টিনের যে মডেল কোশ্চেন সেট 3 তার 12 নম্বরের পরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর উত্তর। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এর আগের যে ভিডিও সেখানে 12 নম্বরের যে কোশ্চেন সেটা হয়েছিল কিন্তু অথবা হয়নি। এখন 12-র অথবা যে কোশ্চেন সেখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সঙ্গে চ্যুতিকোণের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্রে চ্যুতিকোণ চিহ্নিত করো। তাহলে দেখো, যদি আমরা আপাতন কোণের সঙ্গে চ্যুতিকোণের লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রটা এইরকম টাইপের হবে। এই দিকে আমরা নিচ্ছি আপাতন কোণ আই আর চ্যুতিকোণ যেটা ডেল সেটাকে এই দিকে। তাহলে যদি আই আর ডেলের মধ্যে লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে সেই লেখচিত্রটা হয় তোমার এইরকম টাইপের। অর্থাৎ দেখো, প্রথমে আপাতন কোণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চ্যুতিকোণের যে মান সে মানটা আস্তে আস্তে কী হবে, কমবে, যে একটা জায়গায় কী হবে, মিনিমাম হবে, তারপরে আবার আস্তে আস্তে কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে এই রকম যে পজিশান, এই পজিশানটাতে দেখো চ্যুতিকোণের যে ভ্যালু সেই ভ্যালুটা কি মিনিমাম হয়েছে। তাহলে এটাই হচ্ছে কি ন্যূনতম চ্যুতিকোণ ডেল এম। ঠিক আছে, এইবার এই দিকে দেখো আমরা নিয়েছি কি চ্যুতিকোণ ডেল আর এই দিকে নিয়েছে আপাতন কোণ আই। এখানে লেখচিত্রে অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছে, এটা কোশ্চেনটা এরকম হবে, লেখচিত্রে ন্যূনতম চ্যুতিকোণ চিহ্নিত করো। তাহলে ন্যূনতম চ্যুতিকোণ যেটা সেটা কোণটা এইটা ডেল এম। ঠিক আছে, তাহলে এইটাকে চিহ্নিত করতে বলেছে। তাহলে এইটা হচ্ছে লেখচিত্রটা। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, বি এর F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্সকে সংস্পর্শে লাগানো আছে, প্রমাণ করো ওদের তুল্য ফোকাস দূরত্ব F হলে 1/f এটা সমান 1/f1 প্লাস 1/f2। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ তোমাদের এই 2025 যে এইচএস, তার জন্যে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই আনসারটা কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কোন ছবিটা দিতে হবে, দেখে নাও ভালো করে। এই কোশ্চেনটা ছবি হবে এইটা, দেখো দুটো লেন্স পাশাপাশি আছে, দেখে নাও দুটো লেন্স এরকম পাশাপাশি রাখা আছে। প্রথম যে লেন্স সেই লেন্সটা হচ্ছে L1 আর এর যে ফোকাস দৈর্ঘ্য সেই ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে তোমার F1 আর দ্বিতীয় L2 যে লেন্স তার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কত, F2। তাহলে L1 L2 দুটো উত্তল লেন্স, তাদেরকে পাশাপাশি রাখা হয়েছে। তাহলে এইভাবে লিখতে হবে যে ধরা যাক F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্স L1 ও L2 সমাক্ষীয়ভাবে পরস্পরের সংস্পর্শে থেকে একটি সমবায় গঠন করেছে। লেন্স দুটি পাতলা হওয়ায় এদের আলোক কেন্দ্রদ্বয় সমাপতিত হবে। মানে লেন্স দুটো যদি ধরো খুব সরু হয় তাহলে আলোক কেন্দ্রটা কী হবে, খুব কাছাকাছি হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আলোক কেন্দ্র দুটোর মধ্যে যে দূরত্ব সেটা খুবই কি কম। তারপরে কি আছে, ধরা যাক এই সাধারণ আলোক কেন্দ্র হলো কত, ও। তাহলে ওই দুটো যে সাধারণ আলোক কেন্দ্র সেটাকে আমরা ধরে নিচ্ছি সেটা ও। তাহলে ও বিন্দু থেকে ইউ দূরত্বে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু বস্তু পি এর প্রতিবিম্ব L1 যে লেন্সটা আছে, ফার্স্টে তুমি ধরে নাও L2 যে লেন্স সেই লেন্সটা নেই। তাহলে পি যে বস্তুটা আছে তার প্রতিবিম্ব দেখো কোথায় গিয়ে গঠিত হবে, আই ড্যাশ বিন্দুতে। দেখো সেটাই কিন্তু এখানে লেখা আছে যে পি এর প্রতিবিম্ব L1 লেন্সে V1 দূরত্বে গঠন করে এই প্রতিবিম্ব আই ড্যাশ। দ্বিতীয় লেন্স L2 সাপেক্ষে দেখো, যখন এবার সেকেন্ড লেন্স যেটা, সেই সেকেন্ড লেন্সের ক্ষেত্রে আই ড্যাশ যেটা সেটা একটা অসৎ বিন্দু হবে। তাহলে দেখো দ্বিতীয় লেন্স L2 সাপেক্ষে অসৎ বস্তু হিসেবে কাজ করে কোনটা, আই ড্যাশটা, যার প্রতিবিম্ব অর্থাৎ লেন্স সমবায় দ্বারা গঠিত বস্তুর চূড়ান্ত প্রতিবিম্ব আলোক কেন্দ্র থেকে ভি দূরত্বে আই অবস্থানে গঠিত হলো।
তাহলে এটা হলো প্রথম লেন্সের জন্য প্রতিবিম্ব, আর এটা হচ্ছে ওই দুটো যদি একসঙ্গে থাকে ফাইনাল যে প্রতিবিম্ব সেটা। আচ্ছা, এবার যদি ধরো L1 যে লেন্স, L1 লেন্সের ক্ষেত্রে যদি আমরা লেন্সের সাধারণ সমীকরণ লিখি, তাহলে দেখো এটা আসবে 1/v1 মাইনাস 1/u, এটা সমান 1 কত f1। আচ্ছা, এবার একইভাবে L2-র ক্ষেত্রে লেন্সের সূত্র যদি ব্যবহার করি আমরা, তাহলে কি হবে 1/v মাইনাস 1/v1, এটা সমান কি 1/f2। আচ্ছা, এই সমীকরণ আর এই সমীকরণ দুটো যদি আমরা দেখো যোগ করি, তাহলে এখানে 1/v1 তার আগে দেখো প্লাস আছে, আর এখানে 1/v1 তার আগে কি আছে মাইনাস আছে। তাহলে ওই দুটো কেটে যাবে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে 1/v মাইনাস 1/u, এটা সমান 1/f1 প্লাস 1/f2। এটা একটা সমীকরণ থাকলো। এবার ওই দুটো লেন্সের পরিবর্তে যদি আমরা একটা লেন্স ইউজ করি, তাহলে তার ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্য সেটাই কী হবে তুল্য ফোকাস দৈর্ঘ্য। তাহলে দেখো দুটো লেন্সের পরিবর্তে যদি আমরা একটা ইউজ করি বা সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য যদি f হয়, তাহলে তখন লেখা যাবে 1/v মাইনাস 1/u, এটা সমান কত 1/f। তাহলে এই যে 27 নম্বর সমীকরণ আর 28 নম্বর সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে দেখো কি পাবো 1/f, এটা সমান 1/f1 প্লাস কত 1/f2। তাহলে এটাই হচ্ছে তুল্য ফোকাস দৈর্ঘ্যের রাশিমালা 1/f, এটা সমান 1/f1 প্লাস 1/f2, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথম থেকে যেটুকু এখানে আছে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে তোমাদেরকে লিখে লিখে কি প্রমাণটা করতে হবে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, কার্য অপেক্ষক ও সূচনা কম্পাঙ্ক কি, এদের মধ্যে সম্পর্কটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ দুটো ডেফিনেশন, কার্য অপেক্ষক ও সূচনা কম্পাঙ্ক। দেখো কার্য অপেক্ষক হচ্ছে সর্বনিম্ন যে পরিমাণে শক্তি ইলেকট্রন বা ধাতব পৃষ্ঠের ইলেকট্রন গ্রহণ করলে বা অর্জন করলে সেই ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে কী হবে নির্গত হবে, সেই সর্বনিম্ন শক্তিটাকে বলা হচ্ছে কি কার্য অপেক্ষক। আর সূচনা কম্পাঙ্ক হচ্ছে সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে ফেললে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে, সেই সর্বনিম্ন কম্পাঙ্কটাকে বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। দেখো এখানে ডেফিনেশন দুটো লেখা আছে এবং তাদের মধ্যে যে রিলেশন মানে কার্য অপেক্ষক আর যে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার মধ্যে রিলেশন হচ্ছে এটা যে W0 এটা সমান h/μ0। এই W0টা হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, আর যেটা μ0 সেই μ0টা হচ্ছে তোমার কি সূচনা কম্পাঙ্ক। আচ্ছা, এবার দেখো এরপরে যে কোশ্চেনটা আছে, একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম 13 বি নাম্বারের যে কোশ্চেন, দেখো কি বলেছে 2.7 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক বিশিষ্ট একটি ধাতব পৃষ্ঠের ওপর 3.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট ফোটন সমৃদ্ধ একটি আলোকরশ্মি এসে পড়ল, নিবৃতি বিভবের মান নির্ণয় করো। আচ্ছা, কি কি দেওয়া আছে, কার্য অপেক্ষক মানে W0, W0-র ভ্যালু হচ্ছে 2.7 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে কনভার্ট করা যাবে। এই ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে গেলে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হবে, এটা ভালো করে মনে রাখবে। আর ধাতব পৃষ্ঠের উপর 3.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট ফোটন সমূহ পড়লো, মানে ফোটন যেটা পড়ছে তার যে শক্তি সেটা জানি আমরা কি h/নিউ, সেই h/নিউ এর ভ্যালু হচ্ছে 3.6 ইলেকট্রন ভোল্ট। আর যেটা ক্যালকুলেশন করতে বলেছে কি নিবৃতি বিভব, তাহলে নিবৃতি বিভব যদি V0 হয় তাহলে V0টা আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, এবার আমরা আইনস্টাইনের যে আলোকতড়িৎ সমীকরণ সেটা কি জানি, h/নিউ এটা সমান Emax প্লাস W0। এবার এখান থেকে দেখো Emax যেটা এটা সমান h/নিউ মাইনাস W0।
এবার ই ম্যাক্স যেটা সেটা সমান আবার আমরা কি জানি ই ভি জিরো হয়, তাহলে এটা সমান এইচ নিউ মাইনাস কত ডাব্লিউ জিরো। আচ্ছা, আমাদেরকে কার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে? নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে ভি জিরো এটা সমান কি আসবে? এইচ নিউ বাই ই মাইনাস ডাব্লিউ জিরো বাই কত ই। আচ্ছা, এখানে দেখো এইচ নিউ এর ভ্যালু দেওয়া আছে কত? 3.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে ওকে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে ইলেকট্রনের আধান দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আলটিমেট এটা দেখো, বা ইলেকট্রন ভোল্ট এককেই যদি আমরা এটাকে ক্যালকুলেট করি নিবৃত্তি বিভবের ভ্যালু, তাহলে আলটিমেট এটা কি আসবে? 3.6 মাইনাস ডাব্লিউ জিরোর ভ্যালু দেখো এটা কত আছে? 2.7। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 0.9 অত ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তাহলে এটা যেটা আসবে জুলে, তাকে যদি আবার আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে ইলেকট্রনের আধান দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে, এই ভাগ করতে হবে। তাহলে আলটিমেট দেখো তোমার এই নিবৃত্তি বিভবের যে ভ্যালু, সেই নিবৃত্তি বিভবের ভ্যালু, আচ্ছা নিবৃত্তি বিভব মানে ভোল্টে হবে, সরি, এখানে নিবৃত্তি বিভবের ভ্যালু ভি জিরো 0.9 অত ভোল্ট। নিবৃত্তি বিভবের ভ্যালু হবে, বিভব যেহেতু তাহলে তার যে একক, সে এককটা কী হবে? ভোল্ট। বোঝা গেল? ইলেকট্রনের আধান দিয়ে যদি ওখানে গুণ করো, আর এখানে দেখো নিচে আবার একটা ইলেকট্রনের আধান আছে, তাহলে ভাগ হলে কী হয়ে যাবে? ওটা কেটে যাবে। ওই জন্য নিবৃত্তি বিভবের যে একক, সে এককটা আসবে ভোল্ট, এবং তার যে ভ্যালু, সে ভ্যালুটা কত? 0.9। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি ইলেকট্রন ও একটি প্রোটন একই বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরিত হয়, তাদের মধ্যে কার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান বেশি, ভরবেগ কম? ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, ডি ব্রগলির যে থিওরি, সেখান থেকে আমরা তরঙ্গদৈর্ঘ্যের একটা সমীকরণ এটা জানি যে ল্যামডা এটা সমান এইচ বাই √2m ইভি। এটা মানে যদি ইলেকট্রন হয়, ইলেকট্রন যদি না হয়, এটা ধরো কিউ হয়, মানে যে কোনো আধান, তাহলে কিউ ভি এটা লেখা যাবে। এবার এখানে যে দুটো আধান বলেছে কি কি, একটা ইলেকট্রন আর একটা কি প্রোটন। আমরা জানি ইলেকট্রন আর প্রোটন তার যে আধান, সে আধানটা কি হয়? সমান হয়। এবং এই কোশ্চেনে যেটা বলেছে একই বিভব প্রভেদের মধ্যে দিয়ে তাদেরকে কি পাঠানো হলো, তাহলে যদি কিউ ধ্রুবক হয় আর ভিও ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m। অর্থাৎ একই বিভব পার্থক্য এবং একই আধান সম্পন্ন যদি দুটো আধান হয়, তাহলে তাদের যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য, সেই ল্যামডা সেটা ভরের বর্গমূলের সঙ্গে কী হবে? ব্যস্তানুপাতিক হবে। এবার দেখো, আমরা জানি যে প্রোটনের যে ভর, সেটা ইলেকট্রনের ভরের তুলনায় কি বেশি, আর যার ভর বেশি হবে তার তরঙ্গদৈর্ঘ্য কী হবে? কম হবে। তাহলে অবশ্যই এখানে ল্যামডা পি এটা লেস দ্যান ল্যামডা ই। কারণটা হচ্ছে এখানে যে কারণ এম পি এটা গ্রেটার দ্যান এম ই। অর্থাৎ দেখো, প্রোটনের যে ভর, সেটা ইলেকট্রনের ভরের তুলনায় কি বেশি, তাহলে নিশ্চয়ই তার তরঙ্গদৈর্ঘ্য কী হবে? কম হবে। তাহলে এখানে প্রোটনের তরঙ্গদৈর্ঘ্যটা কী হচ্ছে? কম হচ্ছে, ইলেকট্রনেরটা বেশি হচ্ছে। তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান বেশি কার? ইলেকট্রনের। আরেকটা বলেছে ভরবেগ কম। আচ্ছা দেখো, একেবারে আমরা শুরুতে যে ইকুয়েশনটা পড়েছিলাম ডি ব্রগলির, যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই কত? পি। দেখো, এইচটা কি? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক, আর পিটা মোমেন্টাম, আর ল্যামডাটা হচ্ছে কি? তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো যে পি সমান এইচ বাই কত? ল্যামডা। এবার এইচ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি সমানুপাতিক 1/λ। অর্থাৎ দেখো, যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার ভরবেগ কী হবে? কম হবে, আর যার তরঙ্গদৈর্ঘ্য কম তার ভরবেগ বেশি হবে। তাহলে এইবার দেখো, আমরা আগে যে কনক্লুশনটা পেলাম বা সিদ্ধান্তটায় আসলাম যে প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য কি ছোট বা কম, তাহলে নিশ্চয়ই প্রোটনের ভরবেগ যেটা, সেটা কী হবে? বেশি হবে। তাহলে প্রোটনের যে ভরবেগ, সেটা পি, নিচে পি লিখে দিচ্ছি, এটা নিশ্চয়ই গ্রেটার দেন কী হবে? পিই। তাহলে প্রোটনের যে ভরবেগ, সেটা
ইলেকট্রনের যে ভরবেগ সেটার তুলনায় বেশি হবে। তাহলে এই যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, সেই ইকুয়েশানগুলো যদি আমাদের ঠিকঠাক জানা থাকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা সব ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম সেটা ক্যালকুলেশন করতে পারবো। ওই জন্য তোমাদেরকে বলবো তোমরা থিওরির ক্লাসগুলো অবভিয়াসলি ভালো করে দেখবে বা থিওরিটা ভালো করে বুঝে বুঝে পড়বে, তাহলে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কিন্তু ঠিক বেরিয়ে আসবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাই আমরা চলে যাব। দেখো এটা তো হলো আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার সম্পর্কটি লেখো। নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার যে সম্পর্ক সেটা হচ্ছে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আর সমান একটা ধ্রুবক r0 ইন্টু ভর সংখ্যা তার পাওয়ারে কি 1/3। দেখো নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক লিখতে বলেছে, তাহলে এটাই হচ্ছে সেই সম্পর্ক। তারপর কি বলেছে, এই সম্পর্ক ধরে নিয়ে দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়। দেখো আমরা জানি যে কোনো একটা বস্তুর ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। তাহলে দেখো যদি আমরা নিউক্লিয়াসের ভর ক্যালকুলেশন করি, নিউক্লিয়াসের ভর এম, এটা সমান দেখো এ ইন্টু ইউ। দেখো নিউক্লিয়াসের ভর সংখ্যা কত, এ। ভর সংখ্যা মানে কোনো একটা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আর নিউট্রন থাকে তার যে সমষ্টি সেটা হচ্ছে ভর সংখ্যা। আর ইউটা হচ্ছে কি তোমার সংহত পারমাণবিক ভর একক, যার আবার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, তাহলে এটা দেখো নিউক্লিয়াসের ভর এটা হলো। আর নিউক্লিয়াসের যদি আমরা আয়তন ক্যালকুলেশন করি, নিউক্লিয়াসের আয়তন, দেখো আয়তন মানে হচ্ছে তোমার, আচ্ছা যেহেতু নিউক্লিয়াস একটা গোলক, তাহলে গোলকের যে আয়তন সেটাই আমরা বসাবো। তাহলে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। এখানে আরটা কি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তাহলে নিউক্লিয়াসের যদি আমরা ঘনত্ব ক্যালকুলেশন করি, ঘনত্ব রো, এটা সমান আমরা কি জানি, ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন। এবার ভরের জায়গায় যদি আমরা ভ্যালুটা বসাই, কত আছে, এ ইন্টু ইউ, আর আয়তনের জায়গায় 4/3 পাই, আর আরের ভ্যালু দেখো এখানে আমরা এটা পেয়েছি, তাহলে এটা r0 তার কিউব হয়ে গেল, আর এ এর পাওয়ারে 1/3 আছে, আর এখানে দেখো তার আবার কিউব, তাহলে আলটিমেট এ হয়ে গেল। এই এ কি হয়ে গেল, কেটে গেল। তাহলে রো ইকুয়াল টু ইউ। আচ্ছা ইউ এর ভ্যালুটা যদি আমরা বসাই, 1.66 ইন্টু 10⁻27, 4/3 পাই, আর r0 এর ভ্যালু হয় 1.2 ইন্টু 10⁻15, তার কত কিউব। তাহলে এখানে দেখো ভর সংখ্যা এ যেটা উপর নিচ কী হয়ে গেল, কেটে গেল। অর্থাৎ নিউক্লিয়াসের যে ঘনত্ব সেটা কিন্তু নিউক্লিয়াসের ভর সংখ্যা তার উপরে নির্ভরশীল নয়, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। এবং এই যে ঘনত্ব, সেই ঘনত্বটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা ধ্রুবক মান আসবে। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি যে প্রতিটা নিউক্লিয়াসের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কি সেম, এবং তার মান এটা আসবে। সে মানটা এখানে দেখো ক্যালকুলেশন আমি করেছি। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, নিউক্লিয়াসের আয়তন ও ঘনত্ব এটা। আচ্ছা ওইটা ভ্যালুটা একটু হয়ে গেছে, ভ্যালুটা একটু ভালো করে মনে রাখবে। এটা যেটা আছে 1.2 ইন্টু 10⁻13, হ্যাঁ, এটা 10⁻- কত, 13। এখানে দেখো সব লেখা আছে। আচ্ছা মিটার এককে করলে 15 হবে, ওটা ঠিক আছে, সেন্টিমিটারে -13, বাকিগুলা 1 মিনিট দেখে নিই। এটা 1.66 ইন্টু 10⁻27, এটা কেজিতে, এটা যেহেতু কেজিতে আছে তাহলে এটা 15 লিখবে। আর গ্রামে করলে এটা হয় -24, তাহলে এটা যদি -24 হয় তাহলে তখন এটা -13 লিখবে। আচ্ছা দেখো এটা এখানে সব কিছু ক্যালকুলেশনটা লেখা আছে, ভালো করে মনে রাখবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও।
নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি বিবৃত করো। এই সূত্রটি ব্যবহার করে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করো। প্রথমে কি তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র আর তার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও বিঘটন ধ্রুবক তার যে সম্পর্ক সেটা দেখো এখানে সুন্দর করে লেখা আছে, জুম করে আমি দেখাচ্ছি, দেখে নাও। তাহলে তেজস্ক্রিয় বিঘটনের যে সূত্র বা তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্র সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের হার ওই মুহূর্তে মৌলটির পরমাণুর পরিমাণের সমানুপাতিক বা পরমাণু সংখ্যার উপর নির্ভরশীল। ঠিক আছে, এবার এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আমরা কি ক্যালকুলেশন করব। তাহলে দেখো কিভাবে লিখছি। ধরা যাক কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ n, এখন ডিটি ক্ষুদ্র সময়ে ডিএন পরিমাণ বিভাজন হলে তেজস্ক্রিয় বিঘটনের সূত্র অনুসারে, মানে দেখো প্রথমে n পরিমাণ আছে, সেই n পরিমাণ যে আছে তার পরে একটা ক্ষুদ্র সময়টা কত ডিটি, ডিটি সময় পরে কতটা পরিমাণে ভাঙলো, ডিএন পরিমাণে ভাঙলো। তাহলে তেজস্ক্রিয় বিঘটনের যে সূত্র বা তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্র সেই সূত্রানুসারে বিঘটনের যে হার মানে ডিএন বাই ডিটি এটা সমানুপাতিক কি -n, মানে ওই মুহূর্তে যে পরমাণুর পরিমাণ তার সঙ্গে কি সমানুপাতিক হলো। এবার এখানে একটা মাইনাস সাইন নিয়ে আসা হয়েছে। মাইনাস সাইনটা নিয়ে আসার কারণ হচ্ছে দেখো যত সময় যাবে তেজস্ক্রিয় পদার্থের যে পরিমাণ সে পরিমাণটা ধীরে ধীরে কি কমবে, ওই জন্য এখানে কি একটা মাইনাস সাইন ইউজ করা হয়। এবার সমানুপাতিককে সমান করতে গেলে আমরা জানি কি একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। এখানে যে ধ্রুবকটা নিয়ে আসা হলো সেটা হচ্ছে কি ল্যামডা। এই ল্যামডাটাকে বলা হচ্ছে কি ভাঙন ধ্রুবক। এবার এখানে দেখো এনটাকে নিচে নামিয়ে দিলাম, মানে ডিএন বাই ডিটি এটা সমান -λ ইন্টু টি হয়ে গেল। তাহলে উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি বা অবকলন করি, দেখো একেবারে শুরুতে মানে টি এর ভ্যালু যখন 0 তখন এন এর ভ্যালু আমরা কত ধরে নিচ্ছি n0, এবং টি সময় পরে পদার্থের পরিমাণ কত n। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন n0 থেকে, ভালো করে দেখো এখানে ইন্টিগ্রেশন কি আছে n0 টু n, আর এখানে কি আছে dn বাই n, আর ডান দিকে -λ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। তাহলে দেখো dn বাই n এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ln n হবে, আর লিমিট n0 থেকে n, আর ডান দিকে -λ ইন্টু টি ডিটির ইন্টিগ্রেশন করলে টি হয়, আর লিমিট 0 থেকে টি। লিমিটটা যদি আমরা বসাই তাহলে দেখো এখানে কি আসছে ln n মাইনাস ln n0, আর ডান দিকে এটা কি হবে -λ ইন্টু টি। এবার দেখো আমরা জানি ln বা লগ তার ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে বাই হয়ে যায়। তাহলে এটা দেখো ln n বাই n0, n বাই কত n0, এটা সমান কত -λ ইন্টু টি। তাহলে এখান থেকে দেখো ln, এখানে n বাই n0 আছে, এটাকে লেখা হলো n0 বাই কত n, এটা সমান কত λ ইন্টু টি। আচ্ছা, এখান থেকে টি এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/λ ইন্টু ln n0 বাই কত n। এবার lnটাকে যদি আমরা লগ করি তাহলে কি করতে হয়, একটা 2.303 এটা নিয়ে আসতে হয়, এটা বাই নিচে ল্যামডা আছে, আর ln যেটা সেটা লগ হয়ে গেল, উপরে n0 আর নিচে n আছে। তাহলে এইটাই হচ্ছে সূত্র। এবার দেখো আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তাহলে অর্ধায়ু হচ্ছে যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের পরিমাণ প্রাথমিকের অর্ধেক হয়ে যায় সেই সময়কে অর্ধায়ু বলে। ভালো করে শোনো, যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের পরিমাণ তার যে প্রাথমিক ছিল সেই প্রাথমিকের কি হবে অর্ধেক হবে, সেই সময়টাকে বলা হচ্ছে কি অর্ধায়ু। তাহলে অর্ধায়ুর যে সংজ্ঞা সেই অনুসারে এই n এর যে ভ্যালু সেটা n0/2 হবে। তাহলে এই যে সমীকরণ সেই সমীকরণে আমরা ওটা বসিয়ে দিই। তাহলে আর সময় যেটা সেই সময়টাকে আমরা ধরে নিচ্ছি কত t½ তাহলে এটা দেখো 2.303/λ ইন্টু লগ অফ উপরে n0 থাকলো আর n এর জায়গায় কত n0/2, তাহলে এটা দেখো t½ এটা সমান আসবে 0.693 বাই কত λ। এটা হচ্ছে সম্পর্ক।
মানে 2.303 log 2 হবে, ওটা যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে 0.693 আসবে, আর নিচে ল্যামডা আছে। তাহলে এইটাই হচ্ছে সম্পর্ক যে টি হাফ এটা সমান 0.693 বাই কত ল্যামডা। এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এবং এখানে থেকেই এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কিন্তু তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে। ওই জন্য অবশ্যই ভালো করে ফর্মুলাগুলো মনে রাখবে এবং প্রমাণটা কি দেখবে, কারণ প্রমাণও কিন্তু আসে। নেক্সট যে কোশ্চেন আছে দেখো। আচ্ছা, কোশ্চেন প্রথমে যেটা কি বলেছে, পিএন সংযোগ ডায়োডের সম্মুখ ও বিপরীত বায়াসের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখো, চিত্র অঙ্কন করো, ছক কাগজের প্রয়োজন নেই। তাহলে দেখো, তাহলে সম্মুখ বায়াস আর বিপরীত বায়াসের লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে সম্মুখ বায়াসের ক্ষেত্রে দেখবে তোমার এইরকম টাইপের যায়, আর বিপরীত বায়াসের ক্ষেত্রে তোমার এইরকম টাইপের হয়। সম্মুখ বায়াস, তাহলে এই দিকে নিলাম আমরা কি বিভব ভি, আর এইদিকে আই। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। হ্যালো, এবার এখানে দেখো একটা জায়গায় হঠাৎ করে বিভবে প্রবাহ মাত্রার যে মান সেটা বেশি হয়ে গেছে, এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। আর এখানেও দেখো এটাও কী হবে, ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে এই ছবিটা আঁকলেই হবে। আর পূর্ণ তরঙ্গ একমুখী কারকে ইনপুট বিভবের কি পরিবর্তন হয়? দেখো, আমরা পিএন সংযোগ ডায়োড যদি ইউজ করি বা পিএন সংযোগ ডায়োডের ব্যবহার যদি দেখি, তাহলে সেখানে তোমার দুটো ব্যবহার আছে। একটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ বা হাফ ওয়েভ রেকটিফিকেশান, আর একটা হচ্ছে কি ফুল ওয়েভ রেকটিফিকেশান। এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকারকে ইনপুট বিভবের কীরূপ পরিবর্তন হয়। তাহলে দেখো, ইনপুট যে বিভব, সেই ইনপুট বিভব সময়ের যে সাপেক্ষে ইনপুটে আমরা জানি, ভালো করে এটা শোনো, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, সেখানে আমরা ইনপুটে কি একটা এসি সোর্স ইউজ করি বা ট্রান্সফর্মার থাকে। তাহলে ইনপুট যেটা, সেই ইনপুট সেখানে একটা এসি থাকে, আর আমরা জানি এসির ক্ষেত্রে তার যে বিভব, সেই বিভবটা সময়ের সঙ্গে কী হয়, পরিবর্তন হয়। তাহলে সময়ের সঙ্গে তার মানটা কখনো বৃদ্ধি পাবে, কখনো কি হ্রাস পাবে, এবং তার ক্ষেত্রে দেখবে একটা লেখচিত্র হয়, সেই লেখচিত্রটা এরকম। তাহলে ইনপুটের ক্ষেত্রে বিভব বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে, ক্রমান্বয়ে এরকম কী হবে, চলতেই থাকবে। অর্থাৎ একবার দেখো প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, আবার মাইনাসটা প্লাস হবে, এরকম কন্টিনিউয়াস কী হবে, চলবে। হলো, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, এলইডিকে অত্যাধিক মাত্রায় ডোপিং যুক্ত করা হয় কেন? কারণ দেখো, এলইডি এর ফুল ফর্ম হচ্ছে কি লাইট এমিটিং ডায়োড, আর লাইট এমিটিং ডায়োড থেকে কী হয়, লাইট নির্গত হয়। আর মনে রাখবে, লাইট এমিটিং ডায়োড সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে, এটাতে ডোপিংয়ের মাত্রা বেশি করা হয়। তার কারণ এখানে বেশি কার্য করার জন্যে, এবং তোমার ওখানে যে কারেন্টটা ফ্লো, মানে কার্য আর তড়িৎ প্রবাহের জন্য তাকে সক্রিয় করে তোলার জন্যেই তোমার সেখানে ডোপিংয়ের ভ্যালুটা কি বেশি করা হয়। তাহলে কার্য বা আলোর নিঃসরণ এবং কারেন্ট প্রবাহের জন্য তাকে সক্রিয় করার জন্যেই সেখানে হাইলি কী করা হয়, ডোপিং করা হয়, মানে অত্যাধিক মাত্রায় ডোপিং করা হয়। এবং মনে রাখবে, লাইট এমিটিং ডায়োড কিন্তু সিলিকন জার্মেনিয়াম দিয়ে তৈরি করা হয় না, তার পরিবর্তে সিলিকন কার্বাইড, সিলিকন আর্সেনাইড, তারপরে গ্যালিয়াম ফসফাইড বা গ্যালিয়াম আর্সেনাইড, এগুলোকে তোমার কি ইউজ করা হয়। তারপরে দেখো বলেছে ফটোডায়োডের একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে ফটোডায়োডের ব্যবহার হচ্ছে, মনে রাখবে যে সোলার প্যানেল তৈরি করতে ফটোডায়োডকে ইউজ করা হয়। তাহলে এর ব্যবহার হবে কি, সোলার প্যানেল। তারপরে একটি এনপিএন ট্রানজিস্টরের প্রতীক চিহ্ন অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি দেখো। তাহলে এনপিএন ট্রানজিস্টরের প্রতীক চিহ্ন দেখে নাও ভালো করে। আমরা জানি ট্রানজিস্টরে কটা প্রান্ত থাকে, 3টে। তাহলে এখানে দেখো 3টে প্রান্ত। এনপিএন মানে এই যে কারেন্ট যেটা, সে কারেন্টটা ভালো করে মনে রাখবে বাইরের দিকে যাবে। তাহলে এটা এন, এটা পি, আর এটা এন। এটা হয় তোমার এমিটার, এটা হচ্ছে বেস,
আর এটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের কি সার্কিট ডায়াগ্রাম বা বর্তনী চিত্র। আর সব সময় কারেন্ট যেটা হবে, মানে যদি কারেন্টটা ভিতরের ডিরেকশনে হয় তাহলে সেটা হবে পিএনপি, আর যদি বাইরের দিকে হয় তাহলে সেটা কি হবে এনপিএন। এবং কারেন্ট যেটা ভিতরে ঢুকছে বা ভিতর থেকে বাইরে যাচ্ছে সেটা কি হয় এমিটার হয়। আর এই দিকে যেটা থাকে সেটা হচ্ছে বেস, আর এমিটারের উল্টো দিকে যেটা থাকবে সেটা কি কালেক্টর। তাহলে এই হচ্ছে মডেল কোশ্চেন সেট 3 এর 3 নম্বরের যে কোশ্চেন সেগুলোর অ্যান্সার। নেক্সট ডে ভিডিও সেখানে 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার আমি করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।